হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স অফ গ্যালভানিক সেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গ্যালভানিক সেল পার্টের শেষ টপিকে এসেছি, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন সেল। আমি এর আগে বলেছিলাম যে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা টোটাল 3টে পার্টে বিভক্ত। ফার্স্ট হচ্ছে গ্যালভানিক সেল, যেটার আজকে লাস্ট পার্ট। এরপর আসবে কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। আর ফাইনালি আমরা পড়ব ইলেকট্রোলাইসিস অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ। তবে ভিডিওটা শুরু করার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। তো শুরু করা যাক। দেখো, আজকে কনসেন্ট্রেশন সেলের ফার্স্ট পয়েন্ট হচ্ছে কাকে বলে এই ব্যাপারটা সেটা আগে বুঝে নিই। সেটা হচ্ছে ইলেকট্রন ফ্লোজ অর কারেন্ট ফ্লোজ। ইলেকট্রন যেদিকে ফ্লো করে, কনভেনশনালি আমরা জানি যে কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে, due to difference in concentration। আমাদের সেলটার নাম থেকেই ব্যাপারটা একটু বোঝা যাচ্ছে। ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন অফ হাফ সেলস। যে দুটো হাফ সেল থাকে, সেই দুটো হাফ সেলের মধ্যে যে ইলেকট্রোডগুলো আছে বা যে ইলেকট্রোলাইটগুলো আছে, তাদের কনসেন্ট্রেশনের ডিফারেন্সের জন্য ইলেকট্রন ফ্লো করে বা কারেন্ট ফ্লো করে। আমরা এর আগে যেগুলো পড়ছিলাম সেগুলোকে আমরা আজকে নর্মাল গ্যালভানিক সেল বলে ডিফাইন করব। তো সেই নর্মাল গ্যালভানিক সেলে কী হচ্ছিল, ক্যাথোড এবং অ্যানোডের পোটেনশিয়াল ডিফারেন্সটা আলাদা হচ্ছিল। পোটেনশিয়াল ডিফারেন্সের যে ডিফারেন্স, সেই কারণে ইলেকট্রন ফ্লো করছিল বা কারেন্ট ফ্লো করছিল। এই ক্ষেত্রে কিন্তু কারণটা হচ্ছে ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন বাট নট ইন পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা ওটাও একটু ছোটো করে লিখে রাখি যে ইন নর্মাল গ্যালভানিক সেল electron flows due to difference in potential difference। ঠিক আছে, এই হলো নর্মাল গ্যালভানিক সেলের সঙ্গে কনসেন্ট্রেশন সেলের ফার্স্ট ডিফারেন্স, প্রথম পার্থক্য হচ্ছে এটা। সেকেন্ড পার্থক্য এটাই। সেকেন্ড পার্থক্য বলার আগে সেকেন্ড পয়েন্টে আমি কনসেন্ট্রেশন সেলেরই আর একটা ক্যারেক্টারিস্টিক বলি, বৈশিষ্ট্য বলি। সেটা হচ্ছে যে ইন কনসেন্ট্রেশন সেল both the half cells or electrodes are of same type and made up of same element। এই কথাটার মানে কি, যে দুটো হাফ সেল আমরা নিয়েছি কনসেন্ট্রেশন সেল বানানোর জন্য, দুটো হাফ সেলই সেম টাইপের মানে হচ্ছে একটা হাফ সেল যদি মেটাল আয়ন টাইপ হয়, তাহলে আর একটা হাফ সেলও মেটাল আয়ন টাইপ হবে। একটা হাফ সেল যদি, অর্থাৎ ক্যাথোডটা যদি গ্যাস ইলেকট্রোড হয়, তাহলে অ্যানোডটাকেও গ্যাস ইলেকট্রোড হতে হবে, মানে ওদের টাইপটা সেম হতে হবে। আমরা এর আগে বিভিন্ন টাইপের ইলেকট্রোড হয় আমরা পড়েছিলাম, তো সেটাই আর কি। সেম টাইপ মানে দুটো হাফ সেলেরই টাইপটা সেম হবে। আর সেম এলিমেন্ট মানে দুটো সাবসেলই একই জিনিস দিয়ে তৈরি হবে। একটা এক্সাম্পল দিই তাহলে। আচ্ছা, আগে এটা লিখে নিই যে সেম টাইপ মানে আমি যেটা বলতে চাইছি, সেম টাইপ মানে ক্যাথোডটা যদি হয় মেটাল আয়ন টাইপ, মেটাল আয়ন, দেন অ্যানোডটাও হবে মেটাল আয়ন। ঠিক আছে, অথবা ক্যাথোডটা যদি হয় গ্যাস ইলেকট্রোড, দেন অ্যানোডটাও হবে গ্যাস ইলেকট্রোড। তো এটা হচ্ছে সেম টাইপের ব্যাপারটা, যেটা বোঝাতে চাইছি আর কি। আর যদি সেম এলিমেন্ট বলি, তাহলে সেম এলিমেন্ট বলতে আমরা এখানে কী বোঝাতে চাইছি, সেম এলিমেন্ট মানে হচ্ছে যদি ক্যাথোডটা Zn2+ হয়, ঠিক আছে, Zn আর Zn2+ দিয়ে তৈরি হয়, তাহলে অ্যানোডটাতেও Zn আর Zn2+ই থাকবে। বুঝতে গেল? অন্য কোনো সিস্টেম থাকবে না। Zn-এর সঙ্গে আমরা এর আগে কপার বা অন্য যে কোনো সিস্টেম অ্যাড করে আমরা কী করেছিলাম, নর্মাল গ্যালভানিক সেল বানিয়েছিলাম। যেমন ধরো যদি ক্যাথোডে থাকে H+ আর হাইড্রোজেন,
তাহলে অ্যানোডেও থাকবে H প্লাস আর হাইড্রোজেন। ঠিক আছে, সেম এলিমেন্ট মানে ওই সেম সিস্টেমের কথা বোঝানো হচ্ছে। এবার তাদের মধ্যে ডিফারেন্স কী থাকবে? কনসেন্ট্রেশনের ডিফারেন্স থাকবে, আর কিছুই না। একটা জিনিস দেখো, এই যে সেম এলিমেন্ট যেটা আমি বলছি, এটার মাধ্যমে এটাই বোঝায়, আমরা এর আগে জেনেছি যে এসআরপি ভ্যালু, জেরেন টু প্লাস সিস্টেমের এসআরপি ভ্যালু কত? -0.76 ভোল্ট, বা হাইড্রোজেনের কত? 0.00 ভোল্ট। তাহলে যদি ক্যাথোড এবং অ্যানোড সেম এলিমেন্ট যদি থাকে, সেম সিস্টেম যদি থাকে, তাহলে E0 সেল কত হবে? E0 সেল মানে আমরা কি জানি? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, দুটোই হচ্ছে এসআরপি ভ্যালু। তাহলে যদি এটা সেম জিনিস হয় তাহলে বিয়োগফল কত হবে? 0 হবে, অর্থাৎ E0 সেল কত হবে? 0। এবার এই একটা হচ্ছে আবার আমরা নর্মাল গ্যালভানিক সেলের সঙ্গে এদের একটা ডিফারেন্স পেয়ে গেলাম। কনসেন্ট্রেশন সেলে সবসময় E0 সেল 0 হবে, কিন্তু নর্মাল গ্যালভানিক সেলে E0 সেল অবশ্যই কি হয়? গ্রেটার দ্যান 0 হতে হয়। আমরা জানি যে ক্যাথোডেরটা বেশি হতে হয় অ্যানোডের থেকে, তাই না? সেটা হয় সবসময়। তো এইবার আমরা থার্ড পয়েন্টে ওইটাই লিখবো, এটা সেকেন্ড পয়েন্ট হচ্ছিল। হ্যাঁ, থার্ড পয়েন্টে আমরা লিখবো কি, যে থার্ড পয়েন্টে আমরা লিখবো E0 সেল অফ কনসেন্ট্রেশন সেল ইকুয়াল টু 0, whereas E0 সেল অফ, এখানে বাট লিখি, E0 সেল অফ নর্মাল গ্যালভানিক সেল কত হবে? গ্রেটার দেন 0 হবে। E0 সেল যদি ইকুয়াল টু 0 হয় তাহলে একটা জিনিস দেখো, ডেল্টা G0 এটা মানে -NF E0 সেল না? সুতরাং ডেল্টা G0 এটাও হবে 0, কার জন্য? ফর কনসেন্ট্রেশন সেল। ঠিক আছে, আর কি পেতে পারি? আচ্ছা, কিন্তু ডেল্টা G মানে তো -NF ই সেল। এখন কনসেন্ট্রেশন সেলের ই সেল নিশ্চয়ই 0 হবে না, যে কোনো সেলেরই। যদি সেলটাকে ওয়ার্কিং হতে হয়, কাজ করতে হয়, স্পন্টেনিয়াস রিয়াকশন যদি সেলে হতে হয়, তাহলে ই সেল পজিটিভ হতে হয়। তাহলে আমরা কি বলতে পারবো যে ই সেল, হ্যাঁ, ডেল্টা G আমরা বলবো যে ইজ নট ইকুয়াল টু 0। ডেল্টা G0টার ভ্যালু 0 হচ্ছে, স্ট্যান্ডার্ড গিভস ফিনাইট চেঞ্জ 0, কিন্তু এটা যেহেতু 0 নয় বা এগুলো কোনোটাই 0 নয়, সুতরাং ডেল্টা Gটা 0 হবে না। তো এই হয়ে গেল মোটামুটি কনসেন্ট্রেশন সেলের বৈশিষ্ট্য। ঠিক আছে, আর নর্মাল গ্যালভানিক সেলের সঙ্গে এর ডিফারেন্স। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন সেল, এবার হচ্ছে টাইপস অফ কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন সেল অ্যাকচুয়ালি দু রকমের হয়। কনসেন্ট্রেশন সেল ইজ অফ 2 টাইপস। ঠিক আছে, কী কী সেই দুটো টাইপ? একটাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক বা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল, আর একটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল, একটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন সেল মানে তাহলে ডিফারেন্সটা কিসের থাকবে? ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স। এবার এই নামগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এই টাইপটাতে যে ইলেকট্রোলাইটটা থাকবে, ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ যে আয়নগুলো থাকবে সলিউশনে, সেই আয়নগুলোর কনসেন্ট্রেশন আলাদা হবে। আর এখানে ইলেকট্রোডগুলোর কনসেন্ট্রেশন আলাদা হবে। ইলেকট্রোড মানে কি? যদি জেরেন 2 প্লাস সিস্টেম হয়, জেরেন 2 প্লাস সিস্টেম, তাহলে ইলেকট্রোড কোনটা? জেরেন। এবার জেরেন তো সলিডের তো কনসেন্ট্রেশন কত? আমরা 1 ধরি তো। তাহলে ইলেকট্রোডের কনসেন্ট্রেশন ডিফার করবে, সেটা ব্যাপারটা তো এর সঙ্গে মিলছে না। মানে যদি মেটাল আয়ন সিস্টেম হয় তাহলে তো ইলেকট্রোডের কনসেন্ট্রেশন পাল্টানোর ব্যাপার নেই। অ্যাকচুয়ালি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল তখনই তৈরি হয় যখন সেটা গ্যাস ইলেকট্রোড হয়। যে গ্যাসের কনসেন্ট্রেশন মানে গ্যাসের পার্শিয়াল প্রেশার চেঞ্জ করা যায়, তো সেইটা চেঞ্জ করিয়ে আমরা যখন কনসেন্ট্রেশন সেল বানাই তখন সেটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। আমরা পরপর দুটো আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল একটা এক্সাম্পল দিই, দেখো জেরেন 2 প্লাস। আচ্ছা, এই জেরেনটা হচ্ছে সলিড, জেরেন 2 প্লাস হচ্ছে অ্যাকুয়াস। এবার ডান দিকেও কে থাকবে? জেরেন 2 প্লাসই থাকবে, সেম এলিমেন্ট থাকবে, মানে সেম টাইপের
সেম টাইপ এবং সেম এলিমেন্ট হয়ে গেল। কি চেঞ্জ কিসের হবে? কনসেন্ট্রেশনের। আমরা ধরে নিচ্ছি এটার কনসেন্ট্রেশন সি এ ধরি, আর এটার সি ক্যাথোড সি কিরকম বিচ্ছি টাইপের হবে, আমরা পুরোটাই লিখছি। হ্যাঁ, অ্যানোড, সি অ্যানোড হচ্ছে এর কনসেন্ট্রেশন, আর সি ক্যাথোড হচ্ছে এর কনসেন্ট্রেশন। অ্যাকচুয়ালি বইগুলোতে যখন ডেরিভেশনগুলো করা থাকে C1 C2 এরকম লেখা থাকে। এবার কোনটা C1 কোনটা C2 সেটা যদি অঙ্কগুলো করার সময় গিয়ে গন্ডগোল হয়ে যায়, সেই জন্য আমরা C1 C2 বাদ দিয়ে একবার ডিরেক্টলি সি অ্যানোড আর সি ক্যাথোড লিখছি। এর কনসেন্ট্রেশন 0.1 মোল দেওয়া থাকলে আমরা যে ফর্মুলা এখান থেকে ডিরাইভ করবো সেখানে সি ক্যাথোডের জায়গায় 0.1 লিখে দেবো অঙ্ক করার সময়। এই যদি হয় তাহলে দেখো ক্যাথোড রিয়াকশান কী হবে। ক্যাথোডে কী রিয়াকশান হবে? ক্যাথোডে রিডাকশান, অর্থাৎ Zn2+ অ্যাকুয়াস থেকে রিডাকশান মানে ইলেকট্রন নেবে, এটা হলো। আর অ্যানোড রিয়াকশান কী হবে দেখো, অ্যানোডে উল্টোটা, Zn সলিড থেকে তৈরি হবে Zn2+ অ্যাকুয়াস +2 ইলেকট্রন। তাহলে আমি যদি এবার এটুকু যোগ করি তাহলে আমি পেয়ে যাবো সেল রিয়াকশান। সেল রিয়াকশান কত হবে দেখো, Zn সলিড তো এর তো কনসেন্ট্রেশন এখানে ফিক্সড, আমরা ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল পড়ছি, ফলে ইলেকট্রোলাইটগুলোর কনসেন্ট্রেশন আলাদা, কিন্তু এদের তো সলিডকে আমরা তো এমনিতে 1 ধরি, তো ওগুলোকে আমি লিখছি না। তাহলে এইখানে যে আমি Zn2+টা লিখছি, Zn2+ অ্যাকুয়াস, এইটা অ্যাকচুয়ালি কোথাকার? এটা ক্যাথোডের Zn2+, তাই না, ক্যাথোডের। তাহলে আমি এখানে লিখছি ক্যাথোড। এইটা থেকে ফাইনালি তৈরি হচ্ছে Zn2+ অ্যাকুয়াসই তৈরি হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে কার না, অ্যানোডের। দিস ইজ দ্য ফাইনাল সেল রিয়াকশান। দেখো এটা হচ্ছে সেল রিয়াকশান, ইলেকট্রন কেটে গেল আর এই Zn সলিড আউট হয়ে গেল। তাহলে নানস্ট ইকুয়েশন আমি কী লিখবো দেখো, নানস্ট ইকুয়েশন ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06/n, এনটা এখানে কত, 2 না, 2 তো, দুটো ইলেকট্রন। এবার দেখো অ্যানোড বাই ক্যাথোড, আমি এত বড় আর লিখছি না, কি লিখবো, লগ অফ কনসেন্ট্রেশন অফ অ্যানোড উপরে লিখে দিচ্ছি। তো এটা কী হবে, এটা একটা জেনারেল টার্ম হয়ে গেল, ঠিক আছে, জেনারেল একটা ফর্মুলা হয়ে গেল। শুধুমাত্রই আরও ভালোভাবে যদি আমি এটাকে এনই লিখে দিই তাহলে জেনারেল একটা ইকুয়েশন পেয়ে যাবো, যে এটা তো 0 মাইনাস, তা 0টা লিখছি না, তাহলে ফাইনালি আমাদের ফর্মুলা দাঁড়াবে, আচ্ছা 0টা লিখেই দিই, 0 পয়েন্ট কেন, পরে আর একটা লাইন করবো এখান থেকে, কনসেন্ট্রেশন অফ অ্যানোড বাই কনসেন্ট্রেশন অফ ক্যাথোড, ঠিক আছে। আর একটা ফাইনাল লাইন করবো আমরা এখান থেকে, সেটা হচ্ছে যে দেখো মাইনাস সাইন আছে না সামনে, লগের সামনে মাইনাস সাইন আছে, মাইনাসটাকে প্লাস করে দিলে কি হবে, প্লাস করে দিলে 0.06/n লিখলে লগ অফ ক্যাথোডটা উপরে চলে যাবে, ক্যাথোড বাই অ্যানোড। তো এইটা হয়ে গেল আমাদের ফাইনাল ইকুয়েশান। এইটা মনে রেখে আমাদের কী করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে। আর দেখো এখান থেকে একটা জিনিস, ই সেল যদি পজিটিভ হয় তাহলে সেল রিয়াকশান কী হবে, স্পন্টেনিয়াস। পজিটিভ যদি হতে হয় তাহলে এই দিকটা পজিটিভ হতে হবে, অর্থাৎ লগের ওই যে এখানে ব্র্যাকেটে যেটা আছে মানে ক্যাথোড বাই অ্যানোড, এর মধ্যে ক্যাথোডের ভ্যালুটা বেশি হতে হবে। যদি অ্যানোডের ভ্যালু বেশি হয়ে যায় তাহলে লগ অফ সামথিং যেটা হচ্ছে 1 থেকে ছোটো, তাহলে তো টোটাল ভ্যালুটা কী হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডান দিকটাকে পজিটিভ হতে গেলে ক্যাথোডের কনসেন্ট্রেশন বেশি হতে হবে, ঠিক আছে। তাহলে ফর স্পন্টেনিটি বা স্পন্টেনিয়াস সেল রিয়াকশান ই সেল গ্রেটার দেন 0 হতে হয়, দেয়ারফর কনসেন্ট্রেশন অফ ক্যাথোড মানে এখানে কিন্তু ইলেকট্রোড না, ক্যাথোডের যে ইলেকট্রোলাইট সেইটা, ঠিক আছে, গ্রেটার দেন অ্যানোড, ঠিক আছে। আবারও বলছি, ক্যাথোড মানে এখানে কিন্তু ক্যাথোড মানে ওই সলিডটা না, ইলেকট্রোলাইট যেটা আছে সেটা। আমরা এখানে C1 C2 লিখতেই পারতাম, কিন্তু সেইটা আমার মনে হলো যে এটা লেখা একটু বেটার হবে, সেই জন্য আমি এটা লিখলাম। আদারওয়াইজ তুমি যদি বাদিকটাকে অ্যানোডটাকে কনভেনশনালি অ্যানোডটাকে C1 বলে সবাই, আর ডান দিকটাকে C2 বলে, তাহলে এখানে ইকুয়েশনটা হয়ে যাবে C2/C1, ঠিক আছে। C2/C1 তুমি করতে পারো, আমরা ছোটো করে এখানে লিখেও রাখি, ই সেল ইকুয়াল টু 0.06/n লগ অফ
C2/C1, এইটা হচ্ছে বইতে এরমভাবে লেখা থাকে, আমরা যেটাকে এইভাবে লিখলাম। C2 মানে এখানে ক্যাথোডের আমরা যে সেল রিপ্রেজেন্টেশনটা লিখেছিলাম সেইখানে তুমি বাদিকে C1 লিখে রাখো Zn2+ এর নিচে, আর ডান দিকে Zn2+ এর নিচে C2 লিখে রাখো, তাহলে এই ফর্মুলাটা আমরা পেয়ে যাবো, আর এটা হচ্ছে ইকুয়াল। আচ্ছা, এইবার এই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক করব, কিন্তু অ্যাকচুয়ালি C1/C2 বা C2/C1 এইভাবে না লিখে আমি এরকমভাবে লিখলাম কেন, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি আর একটা এক্সাম্পল এখন তোমাদের দেখাবো। দেখো, তাহলে ফাইনালি আমরা যেটা পেয়েছিলাম এখান থেকে, আমরা তো জিঙ্ক নিয়ে শুরু করেছিলাম, তাহলে ফাইনালি জিঙ্কের জন্য যে ইকুয়েশনটা বেরোবে আমাদের সেটা হচ্ছে এটা বাই 2, তার মানে 0.03 লগ অফ Zn2+ ক্যাথোড বাই Zn2+ অ্যানোড। এইটা হয়ে গেল জিঙ্কের জন্য এই ফর্মুলাটা, ঠিক আছে। ইনফ্যাক্ট যে কোনো কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল, যেখানে এই যে আয়নটা হচ্ছে ক্যাটায়ন যদি হয় তাহলে এই ফর্মুলাটা হবে। আমরা এক্ষুনি দেখবো যে অ্যানায়ন হলে ফর্মুলাটাই উল্টে যাবে। তখন দেখো কি হচ্ছে। আমরা আরেকটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে যে ধরা যাক অ্যানায়নের কি এক্সাম্পল নিতে পারি, হ্যাঁ Cl দিয়ে একটা নিই, ধরা যাক Cl মাইনাস অ্যাকুয়াস, ঠিক আছে। এখন বাঁদিকে আমরা কি লিখবো, অ্যানোডে কি হয়, অক্সিডেশন হলে Cl মাইনাস থেকে Cl2 তৈরি হবে, তো যদিও Cl2টাকে এখানেই লেখা হয় আর কি। কেন লেখা হয়, কারণ অ্যানোডে তো আমাকে বাঁদিকে রাখতে হবে ইলেকট্রোডটাকে। এইবার আমি এখানে সল্ট ব্রিজ দিলাম, তাহলে আমি এবার এখানে লিখব Cl মাইনাস অ্যাকুয়াস Cl2 গ্যাস, এইভাবে লেখে অনেকে, কমা দিয়েও লেখে অনেকে, ঠিক আছে। এইখানে যে রিপ্রেজেন্টেশনটা আছে ইলেকট্রোডের, বা এখানে যে ইলেকট্রোডের রিপ্রেজেন্টেশনটা আছে, সেইটা কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে সল্ট ব্রিজের কে ডান দিকে আছে কে বাঁ দিকে আছে। বাঁ দিকে আছে মানে এটা অ্যানোড। তাহলে এইবার আমি যদি অ্যানোড রিয়াকশান লিখি এটার ক্ষেত্রে, এটা সেকেন্ড এক্সাম্পল আমাদের। অ্যানোড রিয়াকশানে কী হচ্ছে দেখো, অক্সিডেশন, সুতরাং Cl মাইনাস থেকে তৈরি হবে Cl2, ঠিক আছে। আমরা হাফ Cl2 লিখলাম, আর Cl মাইনাস কী হবে, অ্যাকচুয়ালি অক্সিডেশন যখন, তখন হাফ Cl2 আর একটা ইলেকট্রন লস করবে। আর ক্যাথোডে দেখো কী হচ্ছে, ক্যাথোডে উল্টোটা, এই Cl2টা Cl2 পাশে ব্র্যাকেটে G লিখতে হতো, আমি আর লিখিনি, প্লাস সরি ভুল করলাম, ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হলো। এখন আমি যোগ করছি দুটোকে, তাহলে সেল রিয়াকশন পাচ্ছি। সেল রিয়াকশন কিছু দেখো, Cl মাইনাস, এই Cl মাইনাসটা কোথাকার, দিস ইজ অ্যানোডের। অ্যানোড থেকে ফাইনালি তৈরি হচ্ছে Cl মাইনাস অফ ক্যাথোড, যেটা আগের বারে হয়েছিল, তাই তো। এবার কী হচ্ছে দেখো, তাহলে আমি যদি নার্নস্ট ইকুয়েশন লিখি, নার্নস্ট ইকুয়েশন, তাহলে ই সেল ইকুয়াল টু, E0 সেলটা 0 আর লিখছি না, মাইনাস 0.06/1 একটা ইলেকট্রন ট্রান্সফার, তাই তো, লগ অফ Cl মাইনাস ক্যাথোড বাই Cl মাইনাস অ্যানোড। এবার দেখো এটা মাইনাস হয়ে গেছে, তো তাহলে এবার যদি এটা পজিটিভ করতে চাই, তাহলে 0.06 লগ অফ Cl মাইনাস অ্যানোড উপরে চলে গেল, Cl মাইনাস অ্যানোড উপরে চলে গেল, আর Cl মাইনাস ক্যাথোড নিচে এসে গেল। তাহলে দেখো এই যে ফাইনাল ফর্মটা আমরা পেলাম, অ্যানোড উপরে না, আর এটা দেখো C2 উপরে ছিল, C2 মানে আমরা ক্যাথোড বলেছিলাম, বা এর আগে যেটা লিখেছিলাম এখানে সেখানেও ক্যাথোড উপরে ছিল। তাহলে পুরো ফর্মুলাটাই রিভার্স হয়ে গেল যখন অ্যানায়ন দিয়ে কোনো ইলেকট্রোলাইটিক সেল তৈরি হচ্ছে। বেশিরভাগ সময় আমরা ক্যাটায়ন দিয়ে ইলেকট্রোলাইটিক সেল বানাই, Ag+, অমুক তমুক, কিন্তু যদি অ্যানায়ন থাকে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেল। সুতরাং এখানে গুলিয়ে যাওয়ার কিন্তু একটা খুব প্রবল একটা সম্ভাবনা আছে। সেই জন্য আমরা কি করব, এরকম তো প্রত্যেকটা ফর্মুলা তো মনে রাখা সম্ভব নয়, প্রসেসটা মনে রাখবো কী করে হচ্ছে ব্যাপারটা। প্রসেসটা খুবই সিম্পল, একদম আগের মতোই, নতুন কিছু নেই এখানে। সুতরাং যদি কনফিউশন হয় কোনো কারণে, তাহলে আমরা কি করব, একবার সাইডে ছোটো করে নেবো এটা। এখান থেকে আমরা যে জেনারেল ফর্মটা পেতে পারি সেটা এরকম পেতে পারি যে ই সেল ইকুয়াল টু 0.06/n লগ অফ অ্যানায়ন উপরে, মানে অ্যানোড উপরে, আর ক্যাথোড নিচে। তাহলে এই ফর্মুলা কাদের জন্য হবে, ফর
অ্যানায়নিক সেল, সেলটা কী ধরনের? ইলেকট্রোলাইটিক। আর এইটা হয়ে যাবে ফর ক্যাটায়নিক সেল। ঠিক আছে, খুব কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে যখন আসবে, দুটোর কিন্তু ফর্মুলা এক্স্যাক্টলি অপোজিট। এইবার আমরা এই সংক্রান্ত কিছু প্রবলেম করব। আচ্ছা, প্রবলেম করার আগে ফাইনালি আরেকটা কথা এখান থেকে বলে নিই, সেটা হচ্ছে ফর স্পন্টেনিয়াস সেল রিয়াকশান কী করতে হবে? 1 নম্বর হচ্ছে ক্যাটায়নিক সেলের ক্ষেত্রে, ক্যাটায়নিক ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ক্যাথোডের কনসেন্ট্রেশন বেশি হতে হবে, তাই তো? তাহলে কনসেন্ট্রেশন ক্যাথোড গ্রেটার দেন অ্যানোড। আর 2 নম্বর হচ্ছে অ্যানায়নিক সেলের ক্ষেত্রে উল্টোটা, কনসেন্ট্রেশন অফ ক্যাথোড লেস দেন কনসেন্ট্রেশন অফ অ্যানোড। ঠিক আছে, এইবার আমরা প্রবলেম করব। দেখো, দুটো প্রবলেম লিখেছি। ফার্স্ট প্রবলেমটা দেখো, Cu2 প্লাস, এখানে নিচে কনসেন্ট্রেশন দেওয়া আছে। দেখো, ইলেকট্রোডগুলোর কোনো তো কনসেন্ট্রেশন কিছু দেওয়া নেই, ইলেকট্রোলাইটগুলোর কনসেন্ট্রেশন দেওয়া আছে, সুতরাং আমরা এটা বুঝে নেবো যে এটা ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। পরেরটাতেও দেখো, ইলেকট্রোড তো এখানে গ্যাস, তাহলে গ্যাসের তো একটা প্রেশার থাকবে, সেটা দেওয়া আছে 1 atm, আর এদিকেও দেখো 1 atm। তার মানে ইলেকট্রোডগুলোর কনসেন্ট্রেশন এখানেও কিন্তু ফিক্সড, পাল্টায়নি। পাল্টেছে কোনটা? ইলেকট্রোলাইটগুলোর কনসেন্ট্রেশন। সুতরাং এটা দেখে আমরা চিনবো যে এগুলো ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল। এইবার ফর্মুলা কী ছিল আমাদের? ই সেল ইকুয়াল টু 0.06/n লগ অফ, যেহেতু এটা ক্যাটায়নিক তাই ক্যাথোড ওপরে, ক্যাথোডের কনসেন্ট্রেশন ওপরে। একটু আগে বললাম ট্রিকটা, যে ক্যাটায়নিক হলে ক্যাথোড ওপরে, অ্যানায়নিক হলে অ্যানোডের কনসেন্ট্রেশন ওপরে। তাহলে এবার দেখো 0.06 কত হবে? 2 হবে না? ইলেকট্রন ট্রান্সফার তো 2, আমরা শিখেছিলাম এর আগে কী করে রিয়াকশান না লিখে ইলেকট্রন ট্রান্সফার লিখতে হয়। ক্যাথোডের কত দেখো, 10⁻³ আর 10⁻⁵। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 0.03 লগ অফ, এটা যদি উপরে যায় -5 আর +3 মানে +2, তার মানে 2 সামনে চলে আসবে, তার মানে ×2 × log 10 মানে 1, তাহলে 0.06 ভোল্ট হয়ে গেল আমাদের প্রথম কোয়েশ্চেনে ই সেল। এবার কি বলেছে দেখো, ডেল্টা জি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা সিদ্ধান্তে আসতে পারি, যেহেতু ই সেল গ্রেটার দেন জিরো, তাই সেল রিয়াকশন স্পন্টেনিয়াস। তাই যদি হয় স্পন্টেনিয়াস যদি হয়, তাহলে ডেল্টা জি নেগেটিভ হবে স্পন্টেনিয়াস হলে। আর ডেল্টা জি এর ফর্মুলাও তো তাই, -NFe0, E0 সেল। তাহলে -2 × 96,500 ইন্টু 0. E0 কেন লিখলাম, এটা ভুল করলাম, হ্যাঁ ই সেল, হ্যাঁ। তাহলে এই হয়ে গেল এত জুল। কত হচ্ছে দেখো, এটা মানে 0.12 × 96,500, এটা মানে অ্যাকচুয়ালি 965 × 12 লিখতে পারি, এত জুল। তা 965কে 12 দিয়ে গুণ করে দাও, সিম্পলি যা হবে সেটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, 12 দিয়ে ক্যালকুলেট করো, যা হবে। আমি আর করছি না ওটা। নেক্সট হচ্ছে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটাতে কিন্তু এবার আছে কে, অ্যানায়ন যদি হয় তাহলে ই সেলের ফর্মুলা 0.06/n লগ অফ অ্যানোডের কনসেন্ট্রেশন ওপরে, অ্যানায়নিক ইলেকট্রোলাইটিক সেল, তাই অ্যানোডের কনসেন্ট্রেশন ওপরে। অ্যানোড কোনটা দেখো, আগেরটা ক্যাথোড ওপরে ছিল, তো ক্যাথোডের কনসেন্ট্রেশন বেশি, অ্যানোডের কম, যেটা হওয়া উচিত যদি সেল রিয়াকশন স্পন্টেনিয়াস হয়। আমরা এর আগে কন্ডিশনও লিখলাম। আর অ্যানায়নিকের ক্ষেত্রে অ্যানোডে কনসেন্ট্রেশন বেশি হওয়ার কথা, কিন্তু এখানে দেখো অ্যানোডে কী আছে, অ্যানোডের কনসেন্ট্রেশন কম আছে। ঠিক আছে, ক্যাথোডে বেশি আছে, তাহলে এখানে সেল রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে না। এবার সেল রিয়াকশন যদি স্পন্টেনিয়াস না হয়, তাহলে ই সেলের ভ্যালু কীরকম আসবে, নেগেটিভ। যদি আমাদের আনসার নেগেটিভ না আসে, তাহলে আমরা ভাববো কোথাও ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তো দেখো 0.06 এখানে 1, একটা ইলেকট্রন ট্রান্সফার। আচ্ছা, লগ অফ অ্যানোড কত, অ্যানোড হচ্ছে 10⁻⁻3, এটা -2 উপরে গেলে কত, 10⁻⁻1, মানে -1টা সামনে চলে আসলে লগ 10 হয়ে গেল, তাহলে -0.06 ভোল্ট হয়ে গেল আমাদের আনসার। দেখো নেগেটিভ এসে গেছে, ই সেল নেগেটিভ মানেই
হচ্ছে আমাদের আনসার কারেক্ট, অর্থাৎ সেল রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস। কী করে হবে আবার বললাম একটু আগে, যে আমি কন্ডিশনগুলো লেখালাম, যে যদি ক্যাটায়ন হয় তাহলে ক্যাথোড ওপরে থাকলে তবেই সেল রিঅ্যাকশন স্পন্টেনিয়াস, মানে ক্যাথোডের ভ্যালু বেশি হতে হবে, এটা বেশি হলে তবেই তো এটা পজিটিভ হবে, আর ই সেল পজিটিভ হতে হয়। আর এই ক্ষেত্রে অ্যানোডকে বেশি হতে হবে ই সেল পজিটিভ হতে গেলে, কিন্তু আমাদের কোশ্চেনই দেওয়া আছে অ্যানোডের ভ্যালু কম, সুতরাং এটা ইমপ্লাইড যে এখানে ই সেল নেগেটিভ আসবে, যেটা আমাদের এলো তাই। ঠিক আছে, বোঝানো গেল। এইবার দেখো, এইবার আমি যেটা করবো এখানে ইলেকট্রোলাইটিক সেলের আন্ডারে, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেলের দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইনফ্যাক্ট ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলেরও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, যে যেখানে আমরা হাইড্রোজেন ইলেকট্রোড নিয়ে আলোচনা করব। এই কনসেন্ট্রেশন সেলের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সগুলোই আসে হাইড্রোজেন ইলেকট্রোড দিয়ে। ঠিক আছে, সাপোজ এরকম আছে প্ল্যাটিনাম হাইড্রোজেন H+ অ্যাকুয়াস, তারপরে আবারও H+ অ্যাকুয়াস, হাইড্রোজেন গ্যাস প্ল্যাটিনাম। হাইড্রোজেন গ্যাসের তো ফিক্সড থাকবে, এটা 1 ATM ধরে রাখলাম আমি, আর এগুলো ধরো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ধরো এটা 10⁻⁻² মোলার, এটা 10⁻⁻4 মোলার, এরকম দেওয়া আছে। এবার আমাকে কী করতে হবে, এর ই সেল বের করতে হবে আবারও। তো দেখো আমরা কী করবো, এখানে কনভেনশনাল মেথডে যাব না, মানে অ্যানোড রিয়াকশন লেখা, ক্যাথোড রিয়াকশন লেখা, তারপর যোগ করা, যেগুলো আমরা আদার সেলসগুলোর জন্য করলাম। এই ক্ষেত্রে আমরা একদম শর্টকাটে যাব, যেটা হচ্ছে আমরা এর আগেও শিখেছিলাম, যে হাইড্রোজেনের যদি কোনো ইলেকট্রোড হয় তাহলে তার ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু, ক্যাথোড থাকলে আমরা লিখেছিলাম -0.06 ইন্টু পিএইচ অফ ক্যাথোড, মানে পিএইচ অফ এই ক্যাথোডের H+ এর যা সলিউশনের যা পিএইচ সেটা। এবার যদি এটা অ্যানোড হয় তাহলে আমরা প্লাস লিখেছিলাম, কিন্তু তুমি যদি খাতাটা উল্টে দেখো, যে এখানে লেখা ছিল যে অ্যানোডের ক্ষেত্রে আমরা অক্সিডেশন পোটেনশিয়াল লিখেছিলাম, কিন্তু আমরা এখানে কোনো অক্সিডেশন পোটেনশিয়াল নিয়ে কাজ করবো না, সমস্ত কাজই হবে রিডাকশন পোটেনশিয়াল নিয়ে। সুতরাং এটা ক্যাথোড হোক বা অ্যানোড হোক, ফর্মুলা হচ্ছে -0.06 পিএইচ। হ্যাঁ, এটা হচ্ছে কিসের ভ্যালু, না রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু। আমরা সমস্ত রিডাকশান পোটেনশিয়াল নিয়েই কাজ করব। আর আমরা তার পাশাপাশি এই ফর্মুলাটা ইউজ করব, যে ই সেল ইকুয়াল টু ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড। ঠিক যেরকমভাবে E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড ছিল, তেমনি এখানেও ই সেল মানে ই সেল মানে ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড, এবং এই দুটোই হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল। ঠিক আছে, তুমি এরকমও লিখতে পারো যে ই সেল ইকুয়াল টু ই রিডাকশান ক্যাথোড মাইনাস ই রিডাকশান অ্যানোড। রিডাকশান পোটেনশিয়াল ছাড়া আমরা কাজ করব না, এই হচ্ছে আমাদের কনভেনশন IUPAC। তাহলে এবার দেখো, তাহলে আমাদের ফর্মুলা যদি এটা হয়, তাহলে ই সেল ইকুয়াল টু কী হবে, দেখো ই অফ ক্যাথোড মানে কোনটা, এটা ক্যাথোড, মানে -0.06 পিএইচ অফ ক্যাথোড লিখলাম। এবার দুটো পিএইচকে আলাদা করে চেনার জন্য ক্যাথোড লিখে দিলাম, ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে মাইনাস দিয়ে মাইনাস অফ 0.06 পিএইচ অফ অ্যানোড। ঠিক আছে, তাহলে ফাইনালি কী দাঁড়ালো দেখো, 0.06 যদি কমন যায় তাহলে পিএইচ অফ অ্যানোড মাইনাস পিএইচ অফ ক্যাথোড। ঠিক আছে, ভীষণ 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 গুরুত্বপূর্ণ ফর্মুলা। ই সেল ইকুয়াল টু হাইড্রোজেন ইলেকট্রোড দিয়ে যখনই ইলেকট্রোলাইটিক সেল তৈরি হবে, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল তৈরি হবে, দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করলে অঙ্কটা 2 লাইনে হবে। দেখো এইবার আমরা এই ফর্মুলা ইউজ করে এই প্রবলেমটা সলভ করছি। তাহলে এইখানে কী হচ্ছে দেখো, ই সেল ইকুয়াল টু কত ভ্যালু বেরোবে দেখো, 0.06। পিএইচ অফ অ্যানোড কত, অ্যানোড কোনটা, এটা অ্যানোড। H+ এর কনসেন্ট্রেশন যদি 10⁻⁴ হয় তাহলে পিএইচ কত, 4 হবে নিশ্চয়ই, তাই না। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H+ কনসেন্ট্রেশন, তাহলে মাইনাস লগ অফ এইটা, মানে এই -4 সামনে চলে আসবে, মাইনাস প্লাস হয়ে গেল, 4 হয়ে গেল আনসার। তাহলে 4 মাইনাস এটা কত, 2 হয়ে গেল, তাই না, পিএইচটা 2, তাহলে এটা ইন্টু 2 মানে 0.12 ভোল্ট। দেখো এক লাইনে অঙ্ক হয়ে গেল। আর আমি যদি কনভেনশনাল মেথডে যেতাম, অ্যানোডের রিয়াকশান, ক্যাথোডের রিয়াকশান, তারপরে সেল রিয়াকশান, সেই সেল রিয়াকশান মনে রাখতে হতো। ঠিক আছে, যদিও সেল রিয়াকশান আমরা করলাম, যেহেতু এটা ক্যাথোডিক তাই ক্যাথোড ওপরে অ্যানোড নিচে, তো এইটা ওপরে আর এটা নিচে থাকলে ফর্মুলা কী হতো দেখো, 10⁻, এটা বাই এটা মানে আসলে 10⁻², লগ অফ 10⁻², তার মানে 2, ওটা ভ্যালু হতো 2, আর সামনে তো 0.06/n আছে, তাহলে 0.06/1 ইন্টু 2 মানে এটাই আলটিমেটলি আসতো। কিন্তু এই ফর্মুলা মনে রাখলে আরও তাড়াতাড়ি এক লাইনে অঙ্কটা হয়ে যাবে।
পিএইচ বের করে এটা করে ফেলতে পারবো। এইবার এটার আরও কিছু মানে অ্যাপ্লিকেশান আছে, শুধুমাত্র এই শুধু হাইড্রোজেন মানে H+ দেওয়া থাকবে এরকম না, অন্য কিছু থাকতে পারে। তো দেখো সেগুলো কেমন হয়। আচ্ছা তার আগে আমরা এই সেলটার ডেল্টা জি বের করি। ডেল্টা জি যদি বের করতে দেয় তাহলে -NF ই সেল করে নেবো, ঠিক আছে। এখান থেকে তোমরা করে নাও যে -1 × 96,500 × 0.12 এত জুল, এটা কত হচ্ছে বের করো। এটাও বের করতে দেয় অনেক সময়। ডেল্টা জি নেগেটিভ এসে গেল আর ই সেল পজিটিভ এসে গেল, মানে এটা স্পন্টেনিয়াস, ঠিক আছে। দেখো চারেরটা, এটার একটা হাইড্রোজেন সেল, কিন্তু এখানে NaOH আর সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। এই জন্য আমি বলছিলাম যে হাইড্রোজেন সেল যদি থাকে তাহলে আমরা ওই ডাইরেক্ট ওই পিএইচের ফর্মুলা ইউজ করবো, কারণ ওই তোমার অ্যানোড ক্যাথোড রিয়াকশন ওইসব করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাহলে এবার এটা দেখো, এটা 0.01, তো তার মানে আমি এখানে লিখছি OH মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে 0.01। তাহলে এখান থেকে আমরা কী পাবো, সলিউশনের POH পাবো। POH হচ্ছে কত হবে, -log অফ এটা, তাহলে -log অফ 10⁻, কত এটা -2 না, -2, তাহলে POH হয়ে গেল কত 2। তাই যদি হয় তাহলে PH কত হয়ে যাবে 12, কারণ দুটো মিলিয়ে 14 হতে হয়। তাহলে এখানে PH হয়ে গেল কত, PH = 12। এটা দেখো কি হচ্ছে, এখানে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি হচ্ছে 0.05, তাহলে এখান থেকে H+ কনসেন্ট্রেশন কত হবে, সালফিউরিক অ্যাসিডের একটা মলিকিউল থেকে দুটো H+ তৈরি হয়, সুতরাং দুটো H+ মানে 2 × 0.05 মোলার = 0.1 মোলার। 0.1 মানে কত, 10⁻⁻1, তাহলে -log অফ 10⁻⁻1 করলে কত হয়ে যাবে, PH = 1 হয়ে গেল, তাই না। আমার যদি তোমাদের এখানে একটু বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা প্লিজ একটু ওই ক্লাস 11-এর আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা একটু দেখে নাও, কারণ ওখানকার পিএইচ ফর উইক অ্যাসিড, উইক বেস, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, তারপরে সল্টস যেগুলো ছিল সেইগুলো সব কিন্তু আমাদের এইখানে কাজে লাগবে, মানে ইলেকট্রোকেমিস্ট্রি এবং আয়নিক ইকুইলিব্রিয়ামকে এখানে কিন্তু মিশিয়ে একটা মিক্স আপ কোয়েশ্চেন হয়, যেটা কিন্তু অলরেডি আমাদের চালু হয়ে গেল। এইবার আমরা কী করবো দেখো, আমি এইটা মুছে দিচ্ছি, হ্যাঁ, তা ওখানে তো লিখেই ফেলেছি আমি, তারপরে আমি সরাসরি লিখে দেবো যে তাহলে ই সেল, তাহলে ই সেল হচ্ছে 0.06 পিএইচ অফ অ্যানোড মাইনাস পিএইচ অফ ক্যাথোড, ঠিক আছে। অ্যানোড কোনটা, ও অ্যানোড তো 12, সরি 12 - 1, তাহলে 0.06 × 11 মানে 0.66 ভোল্ট, তাই তো। এটাই হয়ে গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। তাহলে কী করলাম আমরা, শুরুতে এই দুটো সলিউশনের পিএইচ বার করলাম, তারপরে সিম্পলি ফর্মুলায় পুট করলাম। ওকে, আমি তাহলে উপরেরটা মুছে দিই। 5 নম্বর প্রবলেমটা দেখো, ক্যালকুলেট EMF অফ a hydrogen cell formed by combining two half cells having pH = 3 and 5। দুটো হাফ সেল যাদের pH 3 এবং 5, এদেরকে কম্বাইন করা হয়েছে, একটা সেল তৈরি করা হয়েছে হাইড্রোজেন সেল, সেলের ই সেল বের করো। তাহলে ই সেলের ফর্মুলা তো আমরা এক্ষুনি দেখলাম, আরেকবার লিখে রাখি। ই সেল মানে হচ্ছে 0.06 পিএইচ অফ অ্যানোড মাইনাস পিএইচ অফ ক্যাথোড। দেখো এবার এখানে একটা জিনিস খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ওরা আমাকে বলে দেয়নি এক্স্যাক্টলি যে পিএইচ 3টা কোনটার, ক্যাথোডটার না অ্যানোডটার। আমরা এখানে অ্যানোডে 12 আর ক্যাথোডে 1 বসালাম, বের করলাম, সেটা এখানে বলে দেয়নি যে কোনটার পিএইচ 3, ক্যাথোড না অ্যানোড। আমাদের এখানে বুঝে নিতে হবে, কি বুঝে নিতে হবে, ওরা তো ইএমএফ বের করতে বলেই দিয়েছে, সুতরাং ইএমএফ যদি বের করতে হয় তাহলে ইএমএফ সেলটার কিছু একটা আছে ধরে নেব, অর্থাৎ সেলটা কাজ করছে, স্পন্টেনিয়াস রিয়াকশান হচ্ছে। স্পন্টেনিয়াস যদি রিয়াকশান হয় তাহলে ই সেল পজিটিভ, ই সেল যদি পজিটিভ হয় তাহলে এই পার্টটা পজিটিভ, এই পার্টটা যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই পিএইচ অফ অ্যানোড এটা বেশি হবে। সুতরাং এই যে পিএইচ যেটার 5, এইটাকে আমরা ধরবো অ্যানোড। কি বললাম বোঝা গেল? লিখছি একবার, দেখো যেটা বললাম সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে সিন্স ই সেল greater than 0, that is spontaneous reaction, therefore pH of anode must be greater than pH of cathode। তা না হলে তোরা পজিটিভ হবে না। তাহলে আমরা এবার ই সেল বের করছি 0.06 ইন্টু 5 - 3 অ্যানোড মাইনাস ক্যাথোড, তাহলে 0.12 ভোল্ট। দেখো কনসেপশনটা ক্লিয়ার থাকলে একদম সোজা, 2 লাইনে 3 লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা আগে বুঝতে হবে, ফিল করতে হবে, তা না হলে কিন্তু মুশকিল। আর এটার জন্য আমাদের দরকার, যেটা বললাম একটু আগেই, যে আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নাও। দেখো 6 অঙ্কটাতে ওরা বলেছে যে 10⁻³ আর এইটা দেয়নি, এটা বের করতে বলেছে, ফাইন্ড কনসেন্ট্রেশন অফ OH- আয়ন। ই সেল দিয়ে দিয়েছে,
তাহলে ফর্মুলা কি আমাদের আবারও ই সেল ইকুয়াল টু 0.06 পিএইচ অফ অ্যানোড মাইনাস পিএইচ অফ ক্যাথোড। অ্যানোড হচ্ছে এটা 10⁻³ যদি হয় এইচ প্লাসের কনসেন্ট্রেশন, তাহলে পিএইচ কত মাইনাস লগ অফ এটা, তার মানে 3, তাহলে এখানে 3 লিখে দিচ্ছি 0.06, আর এখানে এইটা দেখো দেওয়া হচ্ছে 0.48 মাইনাস পিএইচ অফ ক্যাথোডটা বের করে নিই। এটা বের করতে গেলে একটা ওইটাই আননোন আছে আমাদের ইকুয়েশনে, তাহলে পিএইচ অফ ক্যাথোড কত হবে দেখো, এটা এদিকে আসলে ভাগ হয়ে গেল, মানে 6 × 8 মানে 8 হয়ে গেল, 8 আর অ্যাকচুয়ালি 3 - 8 হয়ে গেল না, মানে -5 হয়ে গেল। দেখো এখানে একটা কোয়েশ্চেন তোমাদের মনে আসতে পারে যে পিএইচ আবার মাইনাস কী করে হয়, পিএইচ তো 0 থেকে 14-র মধ্যে হয় ভ্যালু, 0 to 14, 0 to 14 অবশ্যই হয়, কিন্তু আমরা এবার ওই 0 to 14টাই আমরা প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করি। এটা কাদের জন্য হয়, শুধুমাত্র ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে, যেখানে সলিউশনের কনসেন্ট্রেশন 1 মোলার বা তার কম। পিএইচের ভ্যালু নেগেটিভ আসছে মানেই হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশন, মানে সলিউশনে H+ কনসেন্ট্রেশন 1 মোলারের থেকে অনেক বেশি। সলিউশনে যদি H+ কনসেন্ট্রেশন 1 মোলারের থেকে অনেক বেশি হয়, তাহলে OH- কনসেন্ট্রেশনটা খুবই কম হবে। তো আমাদের যে রেজাল্টটা আসবে সেখানেও আমরা দেখব যে ভ্যালুটা খুবই কম আসছে। তো এই হচ্ছে পিএইচ নেগেটিভের সিগনিফিকেন্স। যাই হোক, তাহলে পিএইচ যদি -5 হয় তাহলে পিওএইচ কত হবে, দুটো যোগ করে কত হয় 14, তাহলে 14 আর এটা -5 হলে আর একটা কত হবে না, পিওএইচ 19 হয়ে গেল না, তাহলে তো দুটো যোগ করে আমাদের 14 হচ্ছে। তা 19 যদি হয় তাহলে OH- কনসেন্ট্রেশন কত, 10⁻⁻⁻ পিওএইচ, এই হচ্ছে ফর্মুলা, তাহলে 10⁻⁻19 মোলার। তাহলে এইটা হয়ে গেল আমাদের আনসার 10⁻⁻19। ঠিক আছে, আবারও বলছি এই অঙ্কগুলো করার জন্য একটু আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রবলেমগুলো করার আগে আমরা একটু ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলটা দেখে নিই। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, আমরা এতক্ষণ ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল পড়লাম, যেখানে ইলেকট্রোলাইটগুলোর কনসেন্ট্রেশনটা ক্যাথোড এবং অ্যানোডে আলাদা ছিল। এবারে ইলেকট্রোলাইটগুলোর কনসেন্ট্রেশন সেম হবে। এক্সাম্পল কিরম দেখো, আবারও আমি হাইড্রোজেন ইলেকট্রোড দিয়ে দেখাচ্ছি। সো পিটি H2 H+ aqueous, H+ aqueous, H2PT। এবার এই H+গুলোর কনসেন্ট্রেশনটা সেম, C মোলার C মোলার, এটা 10 মোলার হলে এটা 10 মোলার, এটা 0.5 হলে এটাও 0.5, এগুলো আলাদা। সাপোজ এটাকে আমি ধরছি পার্শিয়াল প্রেশার নিতে হবে তো গ্যাসের, তাহলে পি অফ অ্যানোড লিখি। আমি আবারও P1 P2 ওই সমস্ত যাচ্ছি না, একদম পি অফ অ্যানোড আর পি অফ ক্যাথোড লিখলাম। এই হচ্ছে তো রিপ্রেজেন্টেশন। এই ভ্যালুটা ধরো এখানে লেখা থাকলো 10⁻² ATM, এখানে লেখা থাকলো 1 ATM, মানে এই প্রেশারগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, যেহেতু দুটো কম্পার্টমেন্টেই ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা সেম, সুতরাং এই ধরনের সেলে, মানে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলে সল্ট ব্রিজ না দিলেও হয়। সল্ট ব্রিজ দেওয়া লাগে না, কেন? কারণ সল্ট ব্রিজ মানে কি, আলটিমেটলি দুটো আলাদা সলিউশন, তাদের কনসেন্ট্রেশন আলাদা, এখানে দুটো সলিউশনটাও সেম নেচারের, সেম কী বলবো, তাদের প্রপার্টি সেম এলিমেন্টের যেহেতু সলিউশন, আবার তাদের কনসেন্ট্রেশনও সেম। দুটো আলাদা কনসেন্ট্রেশনের সলিউশন মিলে গেলে একটা মিক্সচারের কনসেন্ট্রেশন আলাদা হয়ে যায়, সেরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু এখানে তো দুজনেরই কনসেন্ট্রেশন সেম, তাই জন্য যদি মিশেও যায় তাতেও কোনো সমস্যা নেই। তাই জন্য অনেক সময় রিপ্রেজেন্টেশনটা এরকম দেওয়া হয় যে H2 গ্যাস, তারপরে এখানে H+, তারপরে এখানে আরেকটা বার দিয়ে আবার H2 গ্যাস আর প্ল্যাটিনাম, এখানে হচ্ছে পি ক্যাথোড আর এখানে হচ্ছে পি অ্যানোড আর এখানে ধরো সি মোলার। এইভাবে রিপ্রেজেন্টেশনটা করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলটা বেশিরভাগ সময় গ্যাস ইলেকট্রোডেরই হয়। এটা হতে পারে ক্লোরিন গ্যাসের যেটা এক্সাম্পলটা দেখিয়েছিলাম, সেটাও হতে পারে। আমি দুটোর ক্ষেত্রেই আবারও ই সেলের ফর্মুলাটা আবার আমরা বের করার চেষ্টা করছি। দেখো আবারও আমি কী করছি, দুটো আলাদা করেছি, একটা ক্যাটায়নিক একটা অ্যানায়নিক। এবার দেখা যাক যে এখানেও কি আলাদা হয় না একই রকম হয়। তাহলে সবার আগে হচ্ছে ক্যাথোড রিয়াকশান। ক্যাথোডে কী হবে, রিডাকশান, তার মানে H+ ইলেকট্রন নেবে আর H2 তৈরি করবে, 2 করে দিই, এখানে হাফও করতে পারতাম, যাই হোক। অ্যানোডে কী হচ্ছে দেখো উল্টোটা, H2 থেকে দুটো H+
ইলেকট্রন অক্সিডেশন হয়ে গেল অ্যানোডে। এইবার সেল রিয়াকশন কী হচ্ছে দেখো, যেহেতু এখানে ইলেকট্রোড পোটেনশিয়াল সেল, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, তাই এই ইলেকট্রোলাইটগুলো তো সেম সিমোলার করে, তাহলে এবার ইলেকট্রোলাইটগুলোকে আমি আউট করে দিলাম। পড়ে থাকলো কি খালি এগুলো H2, তাহলে H2 অ্যাট অ্যানোড থেকে তৈরি হচ্ছে H2 অ্যাট ক্যাথোড। এই হয়ে গেল আমার ফাইনাল রিয়াকশান। তাহলে এবার নার্নস্ট ইকুয়েশন যদি আমি লিখি, তাহলে ই সেল ইকুয়াল টু -0.06 বাই কত 2, তাই তো, লগ অফ প্রোডাক্ট মানে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট ক্যাথোড আর পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট অ্যানোড, তাই তো। উল্টো করে দিই, মানে প্লাস করে দিই, তাহলে +0.03 লগ অফ পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট অ্যানোড অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট ক্যাথোড। তাহলে এই হয়ে গেল আমাদের ই সেলের ফর্মুলা। ঠিক আছে, এটা বক্স করো। আচ্ছা, এবার চলে আসি এদিকে ক্যাথোড রিয়াকশান। দেখো ক্যাথোডে আবারও রিডাকশান, তার মানে Cl2 থেকে Cl2 ইলেকট্রন নিয়ে তৈরি করবে Cl মাইনাস, আর দুটো ইলেকট্রন হবে অ্যাকচুয়ালি, আর অ্যানোডে Cl মাইনাস থেকে তৈরি হবে Cl2 আর ইলেকট্রন। তাহলে সেল রিয়াকশান আবারও এই ইলেকট্রোলাইটগুলোর কনসেন্ট্রেশন সেম, এগুলো আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো Cl2 অ্যাট ক্যাথোড থেকে Cl2 অ্যাট অ্যানোড, তাই তো। এখানে দেখো উল্টোটা ছিল না, এখানে উল্টো ছিল, এখানে উল্টো হয়ে গেল। তাহলে ই সেল ইকুয়াল টু -0.06 বাই 2 লগ পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যানোড বাই ক্যাথোড, তাই তো, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। সুতরাং ই সেল ইকুয়াল টু 0.03 লগ পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট ক্যাথোড পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন অ্যাট অ্যানোড। তাহলে ফাইনালি পুরো বিষয়টা কি দাঁড়ালো দেখো, ইলেকট্রোলাইটিক সেলে যা ছিল এখানে তার উল্টোটা হয়ে গেল। ইলেকট্রোলাইটিক সেলে যেখানে ক্যাটায়ন ছিল সেখানে আমরা কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন বাই অ্যানায়ন ফর্মুলা করেছিলাম, এখানে উল্টো হয়ে গেল। আর অ্যানায়নের ক্ষেত্রে আমরা করেছিলাম কনসেন্ট্রেশন অফ উপরে অ্যানায়নিক ইলেকট্রোলাইট আর নিচে ছিল অ্যানোডিক ইলেকট্রোলাইট উপরে ছিল আর ক্যাথোডিক ইলেকট্রোলাইট নিচে ছিল, এখানে উল্টো হয়ে গেল। তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা হয়ে গেল আমাদের ফাইনাল ওয়ার্কিং ফর্মুলা ফর ইলেকট্রোড ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। এবার এই ফর্মুলা ইউজ করে আমরা একটা দুটো অঙ্ক করে দেখি কি হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে অনেক সময় এরকম হয়, দেখো এটা তোমার নিশ্চয়ই লেখা হয়ে গেছে, আমি এটা মুছছি। অনেক সময় এরকম কোয়েশ্চেন আসে, আমি এই সেলগুলোর মধ্যে লিখে দেখাচ্ছি। ধরো এখানে দেওয়া থাকলো, এটা যেহেতু ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, তাহলে ইলেকট্রোডের প্রেশার আলাদা হবে। এটা ধরো 1 atm দেওয়া আছে, এটা ধরো দেওয়া আছে 0.5 atm, তো এইটা তো হলো। H+ এর কনসেন্ট্রেশন ধরো এখানে দেওয়া আছে 1 মোলার, এখানে দেওয়া আছে 1 মোলার। তাহলে আমি বুঝে গেলাম যে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা সেম, ইলেকট্রোডগুলোর মানে পার্শিয়াল প্রেশার আলাদা, সুতরাং এটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। আর যদি এই দুটো আলাদা হতো, এটা আর এটা সেম হতো, তাহলে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল। এইবার এই দুটোকে মিক্স করে দেওয়া হয় অনেক সময়, হাইব্রিড সেল বানানো হয়। কীরকম? ফর এক্সাম্পল ধরো এটা 2 atm থাকলো, এটা থাকলো 1 atm, ঠিক আছে। ইলেকট্রোডের কনসেন্ট্রেশন আলাদা, তাহলে আমরা এখন এইটুকু থেকে ভাবছি যে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, যেহেতু ইলেকট্রোডের পার্শিয়াল প্রেশার আলাদা হয়ে গেছে। এবার এটাও যদি পাল্টে যায়, এটা ধরো 0.1 মোলার, এটা ধরো 1 মোলার, তাহলে কি হয়ে গেল? ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন আলাদা হয়ে গেল। এই রকম যদি কোনো কেস থাকে, তাহলে এই ধরনের কোনো ডিরেক্ট ফর্মুলা ব্যবহার করা যাবে না। না তো এটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, ফলে এই ফর্মুলা ব্যবহার করতে পারবো না। আবার এটা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলও নয়, ফলে আগেরটাও ব্যবহার করতে পারবো না। সুতরাং এই কেসগুলোতে কী হবে, আমাদের ওই ক্যাথোড অ্যানোড রিয়াকশান লিখে এরকম ইকুয়েশন ডিরাইভ করে সেইখানে ভ্যালু বসাতে হবে। তো দেখো এটারই যদি আমরা প্রথমে সলিউশনটা বানাই, তাহলে ক্যাথোড রিয়াকশান কী হবে দেখো, Cl2 ক্যাথোডে মানে রিডাকশান, তার মানে Cl2 ইলেকট্রন নিয়ে দুটো Cl মাইনাস বানালো, আর অ্যানোডে কী হচ্ছে Cl মাইনাস Cl2 তৈরি করলো
আর ইলেকট্রন লস করলো। তাহলে তৈরি হয়ে গেল কি দেখো, এইবার আমরা কাউকে আর বাদ দিতে পারবো না, আগেরবার যেমন কেটে দিচ্ছিলাম, এবার কনসেন্ট্রেশন তো আলাদা, তাহলে কাটা যাবে না। তাহলে Cl2 অ্যাট ক্যাথোড প্লাস 2Cl মাইনাস অ্যাট অ্যানোড, এটা অ্যানোডের Cl মাইনাস, এই দুটো রিঅ্যাক্ট্যান্ট বাদিকে রাখলাম অ্যারো, 2Cl মাইনাস অ্যাট ক্যাথোড প্লাস Cl2 অ্যাট অ্যানোড। তাহলে এই হয়ে গেল আমাদের ইকুয়েশন। এইবার ই সেল ইকুয়াল টু মাইনাস 0.06/2 দুটো ইলেকট্রন ট্রান্সফার লগ অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, এবার দেখো আমি ডিরেক্ট কী লিখছি, এখানে প্রোডাক্ট কী লিখবো, Cl মাইনাসের কনসেন্ট্রেশন, Cl মাইনাস অফ ক্যাথোড পাওয়ারে 2 যাবে না, তাই না, সামনে 2 আছে, ইন্টু Cl2 পার্শিয়াল প্রেশার অফ Cl2 অ্যাট অ্যানোড, আর এখানে Cl মাইনাস কনসেন্ট্রেশন অ্যাট অ্যানোড তার স্কোয়ার আর পার্শিয়াল প্রেশার অফ Cl2 অ্যাট ক্যাথোড। এই হয়ে গেল আমার ইকুয়েশন। এইবার এইখানে আমাদের ওই ভ্যালু সব বসাতে হবে। ঠিক আছে, ভ্যালুটা আমি এখানে লিখছি, তাহলে দেখো ইকুয়াল টু মাইনাস 0.03 লগ অফ, কত লিখবো দেখো, ক্যাথোডের কত কনসেন্ট্রেশন 1 মোলার না, তাহলে এটা 1 হয়ে গেল, আর এটা অ্যানোডের প্রেশার কত 2 না, তাহলে 2 হয়ে গেল, ক্যাথোডের কনসেন্ট্রেশন 0.1 মানে 10⁻⁻1, তার হচ্ছে স্কোয়ার, তার মানে 10⁻⁻2, আর এটা কত প্রেশার অফ Cl2 অ্যাট ক্যাথোড 1 atm, তাহলে 1 atm হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার কত হচ্ছে দেখো, মাইনাস 0.003 লগ অফ, এটা উপরে চলে গেল না, 10⁻, কত হয়ে গেল 2, তাহলে 2 × 10⁻²। এই ধরনের যদি কোনো সিস্টেম চলে আসে তাহলে এর ভ্যালু কী করে বের করতে হবে বলেছিলাম, লগ অফ যদি এরকম কিছু থাকে তাহলে এইটা সামনে চলে আসে মাইনাস হয়ে, তাই তো, বা আমরা নর্মালি ইউজ হয় log 2 প্লাস log 10⁻², আচ্ছা নর্মালি লিখি log 2 log 10⁻², তাহলে log 2 মানে 0.3 আর এটা মানে 2, দুটো সামনে আসলো, তাহলে 2.3 আর 0.03, হ্যাঁ ঠিকই তো করছি, মাইনাস 0.03 2.3, তাহলে কত হচ্ছে দেখো 0.069, আর মাইনাস আছে একটা, মাইনাস মানে কি, রিয়াকশানটা নন স্পন্টেনিয়াস, মানে এই রিয়াকশান হবে না। যদি রিয়াকশানটাকে স্পন্টেনিয়াস হতে হয় তাহলে কী করতে হবে, তাহলে রিয়াকশানের যে রিপ্রেজেন্টেশনটা এটাকে উল্টে দিতে হবে, অ্যানোডটাকে নিয়ে চলে যেতে হবে ক্যাথোডে, ক্যাথোডটাকে নিয়ে চলে আসতে হবে অ্যানোডে, তখন কী হবে, জাস্ট এটা উল্টে যাবে এবং এটাও প্লাস হয়ে যাবে ভ্যালুটা। ঠিক আছে, তাহলে যদি এরকম কোয়েশ্চেন থাকে যেখানে ইলেকট্রোডেরও প্রেশার চেঞ্জ হচ্ছে, ইলেকট্রোলাইটেরও কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু কোনো ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল বা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের ফর্মুলা ব্যবহার করা যাবে না, ডিরেক্টলি এইভাবে অঙ্ক মানে রিয়াকশান লিখে লিখে করতে হবে। ঠিক আছে, পরেগুলো দেখো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেই মেনের রেসপেক্টে নিট পরীক্ষায় হয়তো এতটাও কঠিন কোয়েশ্চেন হয়তো দেবে না, একটু লেভেলটা ইজিয়ার থাকে, কিন্তু যেই মেন পরীক্ষাতে এই কোয়েশ্চেন বা যেই অ্যাডভান্স পরীক্ষাতে তো অবশ্যই আসতে পারে। হাইড্রোজেন আছে, অ্যাসিড আছে, অ্যাসিডিক অ্যাসিড, এখানে একটা বেস আছে, আমরা বেস থাকলে ওটাকে POH বার করে তারপরে PH করে নিই, তো আমরা করলাম এর আগে, এখানে সম্ভবত NaOH ছিল একটা কোয়েশ্চেন। কিন্তু এখানে যেটা মজার কথা হচ্ছে দেখো, ইলেকট্রোডগুলোর কিছু প্রেশার দেওয়া নেই, তার মানে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল নয়, এটা ইলেকট্রোলাইট, কিন্তু ইলেকট্রোলাইটগুলোর কনসেন্ট্রেশন সেম, তাহলে কি ইলেকট্রনের কনসেন্ট্রেশন সেম যদি হয়ে যায় তাহলে কি ফ্লো হবে কারেন্টে? আমরা শুরুতেই বলেছিলাম যে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল মানেই হচ্ছে যেখানে ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন থাকে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে কনসেন্ট্রেশনটা সেম হলেও যেহেতু এরা উইক অ্যাসিড বা উইক বেস, এদের তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন 100% নয়, সেই কারণে এদের সলিউশনে নাম্বার অফ আয়নের পরিমাণটাও আলাদা হয়। আয়নের পরিমাণ যদি আলাদা হয় তাহলে ডেফিনেটলি আয়নের কনসেন্ট্রেশন আলাদা হয়। সুতরাং যেহেতু এগুলো উইক অ্যাসিডের পিএইচ এর ফর্মুলা আবারও সেই আয়নিক ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে, পিএইচ এর ফর্মুলা জানতে হবে। পিএইচ এর ফর্মুলা কি, এখানে লিখছি উইক অ্যাসিডের জন্য পিএইচ ইকুয়াল টু হাফ অফ
পিকেএ মাইনাস লগ সি, এই ছিল ফর্মুলা। তাহলে হাফ অফ 4.74 মাইনাস লগ সি, লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাই তো? তাহলে লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 3, মাইনাস 3 সামনে চলে গেলে প্লাস 3 হয়ে গেল। তাহলে 4.74 প্লাস 3, তাই তো? তার মানে হাফ ইন্টু 7.74, এই হয়ে গেল পিএইচটা। তাহলে কত হবে আমাদের? 7.74 হাফ 3.58 হয়ে গেল পিএইচ। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে কিন্তু বেস আছে, তাহলে এটার পিওএইচ বের করতে হবে। পিওএইচ এর ফর্মুলা একই, হাফ অফ পিকেবি মাইনাস লগ সি। এবার অ্যাসিডিক অ্যাসিডের পিকে আর রেজিস্টারের পিকেবি দুটোরই ভ্যালু সেম যদি হয়, তাহলে এখানে আমি আবার 4.74 লিখবো, আর কনসেন্ট্রেশনও সেম দেওয়া আছে, সুতরাং পিএইচ ভ্যালু এখানে যা এসছে এর পিওএইচ ভ্যালু একই আসবে। সো দিস ইকুয়াল টু 3.58। তাই যদি হয় তাহলে এই সলিউশনটা বেসের পিএইচ কত? 14 মাইনাস পিওএইচ না, তাই তো? 3.58 আর 14, তাহলে কত হচ্ছে? 10.42, তাই তো? তাহলে 10.42। এবার আমরা কি করবো? ইসেল বের করবো। ইসেল মানে ইসেলের ফর্মুলা কি? 0.06 পিএইচ অফ অ্যানোড মাইনাস ক্যাথোড। তাহলে অ্যানোডের কত? 3.58 মাইনাস 10.42। আবারও আমাদের কিন্তু ইসেলটা এসে যাচ্ছে আমাদের আবারও নেগেটিভ, মানে নন স্পন্টেনিয়াস। তাহলে 0.06 ইনটু এটা কত হচ্ছে বলতো? এটা হচ্ছে এখন গুলো যা হবে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস সাইন দিন। তাহলে 4 2 5 0.4, মানে মাইনাস 0.414 ভোল্ট, অর্থাৎ আবারও নেগেটিভ এসে যাচ্ছে, সুতরাং নন স্পন্টেনিয়াস। যাই হোক, আমরা আমাদের যদি কোয়েশ্চেনটা এরকম থাকতো যে এইটা বাঁ দিকে আর এটা ডান দিকে, তাহলে এটা পজিটিভ এসে যেত, ঠিক আছে? অর্থাৎ এটা নেগেটিভ মানে সেল কনস্ট্রাকশনটা ভুল আর রিয়াকশনটা হবে, এই হচ্ছে ব্যাপার। পরেরটা দেখো, অঙ্কটা একটু উপরে লিখেছি আমি। দেখো এখানে হাইড্রোজেন তো আছে, এইটা যেটা আছে দেখো, এটা অ্যামোনিয়াম অ্যাসিটেট, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের একটা সল্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা উইক অ্যাসিড আর উইক বেসের একটা সল্ট। এইরকম ধরনের সল্ট সলিউশনের পিএইচের ফর্মুলা আমরা পড়েছি আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। আবার এটা হচ্ছে একটা NaOH আর অ্যাসিটিক অ্যাসিড, মানে উইক অ্যাসিড আর স্ট্রং বেসের একটা সল্ট, উইক অ্যাসিড আর স্ট্রং বেস এদের একটা সল্ট। এদেরও আমরা পিএইচের ফর্মুলা পড়েছি সল্ট হাইড্রোলিসিস পড়ার সময়। ফর্মুলা কী ছিল এটার ক্ষেত্রে? পিএইচ ইকুয়াল টু 7 প্লাস হাফ অফ পিকেএ মাইনাস পিকেবি, এই ছিল ফর্মুলা। আর এটার ক্ষেত্রে ফর্মুলা ছিল পিএইচ ইকুয়াল টু 7 মাইনাস হাফ অফ পিকেএ প্লাস লগ সি। সি মানে কি? এখানে কনসেন্ট্রেশন, এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখানে দেখো কোনো সি নেই, অর্থাৎ উইক অ্যাসিড উইক বেস থেকে তৈরি হচ্ছে সল্ট, তার যে পিএইচ সেটা সলিউশনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। এই কনসেন্ট্রেশনটা দেওয়া আছে, এমনি কনফিউজ করার জন্য দেওয়া আছে। তাহলে কত হচ্ছে দেখো, 7 প্লাস হাফ অফ পিকে মানে কত ছিল? 4.74 দেওয়া ছিল মনে হয়, মাইনাস পিকেবিটাও 4.74, যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা অ্যাকচুয়ালি 7 হয়ে গেল, ঠিক আছে? আর এখানে দেখো কত হচ্ছে, 7 মাইনাস হাফ অফ 4.74 মাইনাস প্লাস কত আছে? 10 টু দি মাইনাস 3, লগ অফ 10 টু দি মাইনাস 3 মানে মাইনাস 3, একবারে লিখে দিলাম। তাহলে এটা হাফ অফ 1.74, এটা কত হচ্ছে? 0.87 হয়ে গেল না? তাহলে কত হচ্ছে? 3 1 6.13, তাহলে ওটা হয়ে গেল আমার ক্যাথোড, এটা অ্যানোড। তাহলে ই সেল ইকুয়াল টু 0.06
পিএইচ অফ অ্যানোড মাইনাস ক্যাথোড, তাহলে দিস ইন্টু কত হচ্ছে বলো, 13 মানে আবারও 0.87 তো হচ্ছে, ওটাই তো হচ্ছে। তাহলে কত হচ্ছে গুণ করলে, 6 7 42, 4 48 আর 4 52, 1 2 3 4, তাহলে 0.0522 ভোল্ট। তাহলে এই সেল পজিটিভ, সুতরাং সেল রিয়াকশন স্পন্টেনিয়াস। তাহলে এইভাবে না আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে বিভিন্ন কনসেপ্টকে এই ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে ইনক্লুড করা যায়। সেই হিসাবে ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বিশেষ করে এন্ট্রান্স পরীক্ষার জন্য। এই সমস্ত কোয়েশ্চেন নিশ্চয়ই বোর্ডের পরীক্ষায় আসবে না, এগুলো এন্ট্রান্সের জন্যই। আর বিশেষ করে এই সমস্ত যেখানে আমরা সল্ট, তারপরে উইক অ্যাসিড, এই সমস্তগুলো দিচ্ছি, এইগুলোর ইনক্লুশনগুলো কিন্তু নিট পরীক্ষাতে খুব একটা আসে না, যেই মেন অ্যাডভান্সের জন্যই এগুলো আসে। তবু যেহেতু অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, আর আয়নিক এগুলো আমাদের পড়তেই হবে, সেই কারণে এইগুলো আমরা করে রাখবো। তাহলে আজকের ক্লাসটা আমাদের এইখানেই শেষ হবে। আমরা বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করলাম। কনসেন্ট্রেশন সেলের গ্যালভানিক সেল পোর্শন এখানে শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা পড়বো ইলেকট্রোলাইটিক সেলের কন্ডাক্টেন্স। তো আজকে এইটুকুই। যাওয়ার আগে বলি আরেকবার, যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, টাটা।